তিস্তা প্রকল্প নিয়ে তো চীন আগেও কথা বলেছে, আজকেও কথা বলেছে, এবং আরেকটি বিষয় আমার কাছে যেটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকে তার বক্তব্যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, এই একই কথা কিন্তু বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিষয় নিয়ে কিন্তু তিনি তখনই বলেছেন এবং আজকে সেটি আবার পুনর্ব্যক্ত করেছেন। এটির মানেটা কি, মেসেজটা কি আসলে? এই মেসেজ তো নিশ্চয়ই সবার কাছে অবশ্যই দিল্লিকে টার্গেট করে কথাটা বলেছে আর কি, যে তুমি দুষ্টামি করার চেষ্টা করলে আমরা বাংলাদেশের পাশে দাঁড়াবো, এবং দাঁড়ানোর সক্ষমতা কি আছে সেটা গত বছর মে মাসে অপারেশন সিঁদুরে চীন বুঝায় দিয়েছে যে আসলে কি ক্যাপাসিটি আছে। JF-17 থান্ডার দিয়ে ভারতের সেই 60-এর দশকের মিগ কিন্তু 8টা খায়া দিছে, ফালায় দিছে। অতএব এই যুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে ট্রাম্পের পাও ধরছে, দেরা বলছে যে এখন আপনি একটু নেগোসিয়েশন করে দেন আর কি। তারপরে ট্রাম্প হচ্ছে নেগোসিয়েশন করে মোটামুটি সিচুয়েশনটাকে একটু কাম ডাউন করছে। তো এই লজ্জার জায়গাটা ভারত বারবার ভুলে যায় আর কি। মানে তার এই যে সিনেমাটিক করা, যে মানে সার্জিক্যাল স্ট্রাইক, এইটা সেইটা, ওইখানে একটা করলো, ওইখানে সেটা করলো, ওইখানে সাপ ছাড়া দিবে, ওইখানে কুমির ছাড়া দিবে, এগুলো মানে করে যে সে আসলে হাস্যের পাত্র হচ্ছে, সে যে আসলে দুনিয়ার স্টেজে তার তো ভ্যালু এখন নাই অলমোস্ট। দেখেন যে সে আমাদের এই জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু সে আমাদের বিপক্ষে ছিল। ইসরায়েল এবং ইন্ডিয়া মিলে কিন্তু আপনার সাইপ্রাসের হয়ে ক্যাম্পেইন করেছে। আপনার মনে থাকার কথা, সাইপ্রাসের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসছে, মোদি সাইপ্রাসে গেছে। তো এই ভিজিটগুলোর মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে যে সে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করছে ইন্টারন্যাশনাল স্টেজে বাংলাদেশ যেন তার ভ্যালুটা না পায়। তো সেখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ সময়, এবং এই বছর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল চেঞ্জ হবে। 5 বছরের টার্ম হলেও এই বছরটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই প্রেসিডেন্সিতে আমরা দুজন সেক্রেটারি জেনারেলের সাথে কাজ করব একসাথে। তো এটা বাংলাদেশের জন্য একটা হিউজ ক্রেডিট, এবং বাংলাদেশের এই যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো ইন্ডিয়া ক্রিয়েট করছে সেগুলো আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবার একটা মোক্ষম জায়গা এখন চলছে। তো সেখানে অবশ্যই আমাদের নিরাপত্তা পরিষদের একজন সলিড ফ্রেন্ড দরকার। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এই যে কারো প্রতি শত্রুতা না, সবাই আমার বন্ধু, এই যে একটা বোগাস ফালতু একটা জিনিস আওয়ামী লীগ এবং আওয়ামী বুদ্ধিজীবী কূটনীতিকরা আমাদের খাওয়াইছে, এর থেকে একটা ফালতু জিনিস হতে পারে। সবাই আপনার বন্ধু না, আপনার প্রতিবেশী রাষ্ট্র আপনার শত্রু বাই ডিফল্ট। মানে এই সিম্পল জিনিসটা আমাদেরকে শেখানো হয়নি। আপনার প্রতিবেশী রাষ্ট্রই তো প্রতিদিন আপনার সভরেন্টিকে কম্প্রোমাইজ করতেছে। আমার দেশে গত 55-56 বছরে কে অ্যাটাক করছে? ভারত করছে, আর মায়ানমার করছে। পাকিস্তান করছে? 71-এর পরে পাকিস্তান আমার সভরেন্টি একবারও ব্রিচ করছে? করে নাই তো। তাহলে আপনি মানে প্রতিদিন আমাকে কি করতেছেন? আমাকে বয়ানের মধ্য দিয়ে পাকিস্তানকে ঘৃণা করতে শেখাচ্ছেন, কিন্তু আপনি ব্রিটেনকেও ঘৃণা করতে শেখান না, যে 190 বছরের কলোনি করছে। আর ভারত আর বার্মাকেও ঘৃণা করতে শেখান না, সে আমার প্রতিদিনকার শত্রু রাষ্ট্রের সভরেন্টি সাপেক্ষে। অতএব এই যে বয়ানের পলিটিক্সের মধ্য দিয়ে জনগণকে আপনার ফেন্সিডিল, তারপরে ইয়াবা খাওয়ায়া বোধ করায় রাখছে। তো সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আমাদের জন্য অ্যাসিউরিং, আশ্বস্ত করবার মতো। তিস্তা প্রকল্প ঝুলে আছে এবং চীন কিন্তু যথেষ্ট বিরক্ত। এই যে বারবার আপনারা একটা প্রকল্পের জন্য টাকা চান, এটা করেন সেটা করেন, তো সে বলছে আমি তো টাকা নিয়ে বসে আছি, কবে কাজ শুরু হবে? আবার কাজ আটকায়া দেন, আবার ওই পার থেকে বলে আমরা উদ্বিগ্ন। আরে ভাই, আপনার উদ্বিগ্ন আমার কি যায় আসে? আপনি এখন দেখেন আমার তিস্তার উপর দিয়ে 7-8 সেন্টিমিটার পানি রিস্ক লেভেলের উপরে চলে গেছে, আমি উদ্বিগ্ন না? পানি ছাড়ছেন, আমাকে জানাইছেন? আমার যে তিস্তার চারপাশের মানে নদী পাড়ের মানুষের বাড়ি ভিটা যে সব ডুবে গেছে, কদিন পর ফারাক্কা ছাড়বেন, টিপাই মুখ ছাড়বেন। তো আমার এই যে 57টা নদীর একটা কম্বাইন লড়াই দরকার। পাকিস্তানের সেনাপ্রধান বলছে না, প্রতিরক্ষা মন্ত্রী বলছে না, তুমি পানি ছাড়বা, আমার নদীর হিস্সা দিবা না, তোমার বাঁধ আমি উড়াইয়া দিব। আমার সেই পরিমাণ সামরিক সক্ষমতা দরকার। আমার 57টা নদীর পানির হিস্সা আন্তর্জাতিক সকল কনভেনশন প্রোটোকল মোতাবেক পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই চেষ্টাগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই চেষ্টা না করলে ফাইনালি কি হইতে পারে, কি করা যেতে পারে, সেটারও প্রস্তুতি নিতে হবে। আপনি এমন একটা জায়গায় আছেন, সামরিকভাবে শক্তিশালী হওয়া ছাড়া আপনার এই রাষ্ট্রের সভরেন্টি টিকায় রাখার আর কোনো মাধ্যম নাই। একমাত্র মুসলিম দেশ পৃথিবীর যার কোনো হিন্টারল্যান্ড নাই। আপনি যে পালাবেন, আপনার কোনো বর্ডার নাই। আপনি দেখেন আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে, আফগানের লোকজন কোথায় গেছে? পাকিস্তানে গেছে, ইরানে গেছে। আজকে ফিলিস্তিনে 80 বছর ধরে যুদ্ধ চলতেছে, কোথায় গেছে? আরবের সব দেশে আছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, হিন্টারল্যান্ড কোথায়? তার এই যে হোয়াইট খ্রিস্টান দেশগুলোতে, ইউরোপে ছড়ায় ছিটায় গেছে।
আপনি পালাবেন কোথায়? আমরা তো সব আওয়ামী লীগ করি না তো। আমরা তো মানে মানে নির্লজ্জ হয়ে ভিসা দিছে বলি 1,40,000 লোকের মতো করে ওইখানে দাঁড়ায় থাকতে পারবো না তো। আমাদের মর্যাদা আছে তো। আমরা এখানে পানিতে ডুইবা মরতে হবে সাহসিকতার সাথে। তো সেই জায়গাতে আমার সকল প্রস্তুতি দরকার, এবং তিস্তা প্রকল্প নিয়ে যেটা করা দরকার, ইমিডিয়েটলি কাজ শুরু করা দরকার। পদ্মা ব্যারেজ একই রকম, যেগুলো আমার দরকার, এবং একই সাথে 57টা নদীর কমন ডসিয়ার করা দরকার। ডসিয়ার করে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে মরুভূমিতে হচ্ছে, আমার কৃষি জমি, আমার প্রাণ, প্রকৃতি, পরিবেশ সব কিছু ধ্বংস হচ্ছে, সেটার ডকুমেন্টেশন ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা দরকার। কনভেনশন সেন্টার যেগুলো আছে, মানবাধিকার এবং প্রকৃতি পরিবেশের যে রেলেভেন্ট অফিসগুলো আছে, সেগুলোকে বলা দরকার। জাতিসংঘের এই কনফারেন্স আসতেছে সেপ্টেম্বরে, সেখানে এগুলো প্রধানমন্ত্রী রেজ করবেন বলে আমরা আশা করছি।